সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি বিরিকুচ্ছা রেলওয়ে স্টেশনে। আমার সফর সঙ্গী আমার বন্ধু ইমরান রয়েছে। আমরা দুইজন আজকে আপনাদের ভিডিওতে থাকব, আর আমাদের সঙ্গে থাকবেন। আমরা আজকে আপনাদেরকে হাজারদুয়ারি রাজবাড়ি সম্পর্কে ভিডিও উপস্থাপন করব। এই মুহূর্তে রয়েছি আমরা বিরিকুচ্ছা রেলওয়ে স্টেশনে। আমরা আজকে হাজারদুয়ারি রাজবাড়ি আপনাদেরকে দেখাবো। বিরিকুচ্ছা রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট বা অটো ভ্যানে যেতে পারবেন হাজারদুয়ারি রাজবাড়িতে। বিরিকুচ্ছা স্টেশনে তেমন ইন্টারসিটি ট্রেন দাঁড়ায় না, লোকাল ট্রেন ছাড়া। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে এসেছি হাজারদুয়ারি জমিদার বাড়িতে। তো চলুন আপনাদেরকে জমিদার বাড়ির ভিতরে নিয়ে যাই। ভিতরে কি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমাদের সঙ্গে থাকুন। আপনাদেরকে নিয়ে ভিতরে যাচ্ছি জমিদার বাড়ি। জমিদার বাড়ির ভিতরে ঢুকে পড়েছি। হাজারদুয়ারি জমিদার বাড়ি। হাজারদুয়ারি জমিদার বাড়িতে রয়েছে 1000টি দুয়ার, যার জন্য এই জমিদার বাড়িটির নাম হয়েছে হাজারদুয়ারি। কালের বিবর্তনে এগুলো অনেকটা ধ্বংসে পরিণত হয়ে গেছে। দরজাগুলো সেগুন কাঠের তৈরি ছিল এবং দরজাগুলোতে 3টি লেয়ার বিশিষ্ট ছিল। সামনে হচ্ছে কাঠ, তারপরে হচ্ছে লোহা এবং তার ভিতরে ছিল দামি কাঁচের দরজা। সময়ের পরিবর্তনে এখন এই কাঁচের দরজাগুলো বা এর সৌন্দর্যটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এখন সর্বশেষ ধ্বংসাবশেষ আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখলে বুঝতে পারবেন সেই সময়ে নকশা খচিত এই ভবনটি। আপনাদের এর ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় এবং তার সংক্ষিপ্ত নাম ছিল বীরেশ্বর বা বীরেশ্বর বাবু। বীরেশ্বর বাবু এই হাজারদুয়ারি জমিদার বাড়ির সর্বশেষ রাজা ছিলেন। জমিদারি প্রথা চলাকালীন সময়ে হাজারদুয়ারি জমিদার বাড়ি ছিল একটি পরগনা। পার্শ্ববর্তী আত্রাই উপজেলার রাজা গোপালধামের অতীব সুন্দরী কন্যা প্রভাতীবালাকে বীরেশ্বর বাবুর সঙ্গে বিয়ে দেওয়া হয়, যার ফলশ্রুতিতে রাজজামাতাকে এই জমিদার বাড়িটি হস্তান্তর করেন গোপালধাম। নিচতলার ভবন থেকে আপনাদেরকে এখন নিয়ে যাব দ্বিতীয় তলায়। এটি দ্বিতীয় তলার সিঁড়ি। এখন অন্ধকারে দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি জমিদার বাড়ির মেঝেতে এরকম পাথরে সুখচিত মোজাম্বিক করা, যা কালের বিবর্তনে অনেকটা হারিয়ে বসেছে। হাজারদুয়ারি জমিদার বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নে অবস্থিত। পার্শ্ববর্তী নলডাঙ্গা থানা এবং রয়েছে আত্রাই থানা। আপনারা দেখলে বুঝতে পারবেন হাজারদুয়ারি বলার কারণ কি। এখানে রয়েছিল সে সময় 1000টি দুয়ার, এখন ধ্বংসাবশেষ, যার জন্য হয়তোবা 1000টি দরজা এই মুহূর্তে খুঁজে পাওয়া যাবে না। তবে তারপরেও দেখলে আপনারা বুঝতে পারবেন অসংখ্য দরজা রয়েছে এই ভবনটিতে, রাজবাড়িটিতে। দেখুন
সুকারুকার্য দ্বারা নির্মিত এই হাজারদুয়ারি জমিদার বাড়ি। জমিদার বাড়িটির ছাদ হিসেবে ব্যবহৃত হয়েছে লোহার পাতের উপরে সিমেন্ট, বালি এবং চুন সুরকির আস্তরণ। মেঝেতে এরকম শ্বেতপাথর দ্বারা এই টাইলস সেই সময়ে ছিল। সময়ের পরিবর্তনে এই টাইলসগুলো চুরি হয়ে গেছে। সর্বশেষ অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছু কিছু এখনও মেঝেতে এরকম টাইলস রয়েছে, বাদবাকিগুলো চুরি হয়ে গেছে। এছাড়াও আপনাদেরকে যে বললাম যে দরজার 3টি স্তর ছিল, আপনারা দেখলে বুঝতে পারবেন। একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দরজাতে এটা হচ্ছে সেগুন কাঠের দ্বারা নির্মিত দরজা, এবং এই যে দেখলে বুঝতে পারবেন এখানে থেকে লোহার যে শিক বা রড এগুলো দিয়ে একটা আস্তরণ ছিল, এবং পরবর্তীতে ভিতরের অংশে ছিল অনেক দামি কাচের দরজা, যেটা পরবর্তীতে চুরি হয়ে গেছে। এটা ছিল বীরুবাবুর বেডরুম। বীরুবাবু এবং প্রভাতীবালার নামে এই পরগনাটি আত্রাইয়ের রাজা গোপালধাম তার রাজজামাতার জন্য হস্তান্তর করেন, এবং তারা অতীব সুখের সহিত এখানে বসবাস করেন। 1950 সালে যখন জমিদার প্রথা বিলুপ্ত হয়ে যায়, তার পরবর্তীতে বীরুবাবু ভারতে চলে যান। বীরুবাবুর সহোদর এখনও রয়েছে এই বীরিকুচ্ছাতেই। জমিদার বাড়ির এটি সামনের অংশ। এখানেই বীরুবাবু বিভিন্ন ফুলের বাগান করেছিলেন, যা এখন পরবর্তীতে ফাঁকা পড়ে রয়েছে, এবং কিছু অংশ দোকানপাট তৈরি হয়েছে। এটি সেই হাজারদুয়ারি জমিদার বাড়ির, আপনাদেরকে বলেছিলাম 3 লেয়ার বিশিষ্ট। 3 লেয়ার বিশিষ্ট বলার কারণ হচ্ছে এটা ছিল প্রথম লেয়ার দরজা, তার পরবর্তীতে ছিল লোহার তৈরি গ্রিলের দরজা, এবং আপনাদের যে বললাম কাঁচের দরজা, এই যে খোপ খোপ মনে হচ্ছে এগুলাতেই কাঁচ লাগানো ছিল, এবং অনেক দামি কাঁচ লাগানো ছিল। এই কাঁচগুলো পরবর্তীতে চুরি হয়ে যায়। কাকা, আপনার নাম? মোহাম্মদ। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে এখানে আমাদের যে বীরুবাবু জমিদার, ওনার থাকার ঘর কোনটা ছিল? এটাই ছিলেন। এটাই ছিল সেই বীরুবাবুর বেডরুম। আপনারা দেখলে বুঝতে পারবেন এই এতে মেঝেতে যে টাইলস ব্যবহার করা ছিল শ্বেত পাথরের, সেটা পরবর্তীতে স্থানীয় লোকজন বা দুষ্কৃতিকারীরা এটা উঠিয়ে নিয়ে যায়। সর্বশেষ দেখতে পাচ্ছেন দাগ রয়েছে এখনো। আসলে দেখে খুব খারাপ লাগছে যে এত দামি জিনিস তা কালের বিবর্তনে সঠিক দেখাশোনার অভাবে জিনিসগুলো আজ ধ্বংসের পর্যায়ে। এই যে আপনাদেরকে বলেছিলাম যে রডের সময় ছিল, লোহার একটা আস্তরণ ছিল 3টা লেয়ারের মধ্যে, এই যে সেই লোহার লেয়ার পরবর্তীতে যা চুরি হয়ে গেছে বেশিরভাগ অংশ। এবং আপনাদেরকে যে বললাম যে হচ্ছে মেঝে থেকে যে শ্বেতপাথরের টাইলসগুলো ছিল উঠিয়ে নিয়ে গেছে, একটু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে এখানে এখনও রয়েছে, অনেক সুন্দর এবং অনেক দামি। হ্যাঁ, কাকা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এর ইতিহাস সম্পর্কে। বাতাস আসতো আর কি।
আচ্ছা, এখানে তাহলে জমিদার বাবু আর কি তার অবসর সময়ে বসতেন। হ্যাঁ, এবং সব হ্যাঁ, মানে যারা নামি দামি ব্যক্তিবর্গ এখানে বসতেন। এখানে আসলে এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খুলে দিলে সামনের দিক থেকে সুন্দর বাতাস আসতো। আর এখানেই জমিদার এবং জমিদারের হ্যাঁ এখানেই হচ্ছিল। বীরুবাবুই আর কি যাওয়ার সময় এই ঘড়িটি, মানে অনেক দামি ঘড়ি ছিল এবং বড় ঘড়ি ছিল, দামি ঘড়ি, মূল্যবান ঘড়ি ঘড়ি খুলে নিয়ে চলে গেছে ভারতে। 1950 সালে যখন জমিদার প্রথা বিলুপ্ত হয়ে যায়, তখন বীরুবাবু পাড়ি জমান তার সেই ভারতেই। কারণ সে ভারতের কাশী থেকেই একসময় এসেছিল বাংলাদেশে, এবং পার্শ্ববর্তী আত্রাই উপজেলার রাজা গোপালধামের মানে সবচেয়ে সুন্দর কন্যা প্রভাতীবালাকে বিয়ে করার মাধ্যমে এই পরগনাটি তাকে হস্তান্তর করা হয়েছিল। এবং জমিদার প্রথা বিলুপ্তির পর আসলে তখন বীরুবাবু আবারও ভারতে পাড়ি জমান। এখানে গোসলখানা ছিল, এখানে রাজা গোসল এই যে আমরা একটা গর্ত দেখতে পাচ্ছি, কাকা, এই গর্তের রহস্য কি? এই গর্তের রহস্য এখানে আচ্ছা, এখানে এরিয়া করা আছে, অনেকে পরবর্তীতে মানে নিয়ে গেছে। শেষ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে পানি। রাজা যাওয়ার পর এখানে কোনো মূল্য ছিল না। আচ্ছা, রাজার মানে সে মনে করো ভাঙ্গা ছিল প্রশ্ন সাহেব। আচ্ছা, এখান থেকে রাজা এখানে যে মনে করেন এখানে সুন্দরভাবে গোসলখানা করতেছিল, এবং সব সহযোগীরা আমাকে মনে করো গাওটা ফসলা সব। আচ্ছা আচ্ছা, পরিষ্কার করে দিত। আসলে রাজার যে আসলে শান্তি, সেই শান্তি রাজা এখানে থেকে নিয়ে নিত। তো চলেন আমরা অন্য ভবনে যাই। দ্বিতীয় তলাতে আমরা রয়েছি এই মুহূর্তে। আমরা এবার অন্দরমহলে যাব, কোথায় সে নাচ গান হইতো সেটা দেখবো আমরা। আমরা এবার দ্বিতীয় তলা থেকে উঠে যাচ্ছি তৃতীয় তলাতে। আসলে চলুন দেখি তৃতীয় তলাতে কি রয়েছে। আপনাদেরকে দ্বিতীয় তলা দেখানোর চেষ্টা করলাম, এবার আমরা তৃতীয় তলা দেখানোর চেষ্টা করব। এখানে কি ছিল কাকা? এখানেই সেই দামি ঘড়িটি ছিল। পরবর্তীতে এই ঘড়িটি খুলে নিয়ে যাওয়া হয়েছে। এটা কি ছিল কাকা? আমরা রয়েছি এই মুহূর্তে হাজারদুয়ারি জমিদার বাড়ির তৃতীয় তলা বা ছাদের অংশে। কাকা আমাদেরকে বর্ণনা দিচ্ছেন। মাঝে মধ্যে কাকা খুব দুঃখ প্রকাশ করছেন যে একসময় তিনি এগুলো এত সুন্দর দেখেছেন, কিন্তু এখন কালের বিবর্তনে এগুলো ধ্বংস হয়ে গিয়েছে, যার জন্য কাকা অনেকটা আফসোস করছেন আমাদের কাছে। রাজা নেই, রাজার জমিদারি নেই, তার জমিদারি যে সর্বশেষ অংশটুকু সেটাও প্রায় ধ্বংসের শেষ প্রান্তে। মেঝের উপর এরকম ঘাসের সৃষ্টি হয়ে গিয়েছে, ধ্বংসের একদম শেষ প্রান্তে। এটাই সেই অন্দরমহল ছিল। আচ্ছা, আমরা উপর থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে হাজারদুয়ারি জমিদার বাড়ির একদম ছাদ বা তৃতীয় তলায় রয়েছি। এটি সেই সামনের অংশ। এই জায়গাতেই রাজার শখের ফুলের বাগান ছিল। চুন সুরকি দ্বারা নির্মিত ভবনটি, তার সুন্দরী বধূর জন্য এই ভবনটি তিনি নির্মাণ করেন। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে বর্ণনা দিচ্ছি হাজারদুয়ারি জমিদার বাড়ি। হাজারদুয়ারি জমিদার বাড়ি এটি এক সময়ের ঐতিহ্যপূর্ণ জমিদার বাড়ি ছিল, যা কালের বিবর্তনে হারিয়ে বসেছে তার সৌন্দর্য। সর্বশেষ অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে আগের সেই রূপ জৌলুস হয়তোবা নেই, কিন্তু কিছু নিদর্শন এখনও রয়েছে যা থেকে উপলব্ধি করা যায় যে আসলে কীরকম সৌন্দর্য রাজা তার জমিদারিত্ব থাকাকালীন সময়ে কীরকম উপভোগ করতেন তার ব্যক্তিগত জীবনকে, বা রাজার জীবনযাপন কেমন হয়,
যদিও ধ্বংসের শেষ প্রান্তে, তারপরেও আসলে অনেক কিছুই দেখে বোঝা যাচ্ছে যে রাজা কীরকম শৌখিন ছিলেন এবং তার জমিদারি চলাকালীন সময়ে তিনি কি করতেন। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সেটি সহজে দেখতে পারেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি। এই সুউচ্চ ভবনের পাশেই রয়েছে তার আরও কিছু ভবন, যা অনেকটা ধ্বংস শেষ পর্যায়ে, তারপরও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। কত সম্পত্তি আমার আমি তো কোনো খবর জানি না। ভিডিও ধারণকালে হঠাৎ বৃষ্টি আসায় আমরা আটকা পড়েছি জমিদার বাড়িতে। হাজারদুয়ারি জমিদার বাড়িতে এইভাবেই ছাদ থেকে পানি পড়ছে। রাজবাড়ির এটি সেই ভিতরের অংশ। রাজবাড়ির এটি একদম ভিতরের অংশ, এখানে একসময় সকল মানুষের প্রবেশ সহজ ছিল না, যেটা আজকে আমরা সহজেই ভিতরে প্রবেশ করছি। এটা রাজবাড়ির পেছন পাড়, ভিতরের পেছনের অংশ। পার্শ্ববর্তী রয়েছে পুকুর। আসলে ওভাবে কখনো আসা হয় নাই, এসেছিলাম একবার, কিন্তু ওভাবে আমাদের ঘুরে দেখা হয় নাই। তো আজকে এখানে আমরা আসছিলাম, তো এখানে আমরা অনেক কিছু দেখলাম, পুরাতন ঐতিহ্য, তাদের কিছু অনেক পুরাতন নিদর্শন রয়েছে, সেগুলো দেখে অনেক ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে এসেছি হাজারদুয়ারি জমিদার বাড়ির পুকুরঘাট। পুকুরঘাটে এইভাবেই বসার জায়গা রয়েছে। চুন সুরকি দ্বারা নির্মিত সেই প্রাচীন আমলের হাজারদুয়ারি জমিদার বাড়ির পুকুরঘাট এটি পুকুরের সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে আর কি এর নিচে গিয়ে জমিদার বাড়ির লোকজন এখানে গোসল করত। এটি সেই পুকুর। কালের বিবর্তনে পুকুরে গোসল করার মতো অবস্থা এখন হয়তো আর নেই। হাজারদুয়ারি জমিদার বাড়ির এটি সেই মাঠ, ফাঁকা মাঠ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নাম? মোহাম্মদ আব্দুল সেলিম। স্যার, আমরা যে এই পিছনের যে ভবনটি দেখতে পাচ্ছি, এটা আসলে কি রাজার আমলের কিনা বা কি অবস্থা? হ্যাঁ, রাজার মনে করি এটা। আচ্ছা, এটা রাজার আমল। এটা বর্তমানে মানে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? এটা বর্তমানে শিক্ষকদের লাউঞ্জ বা শিক্ষকদের বসার মেয়তা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা রাজার ভবনের একটা অংশ ছিল। রাজার ভবনের একটা অংশ ছিল। এছাড়া সামনে এটা যেটা দেখতে পাচ্ছি, এটা কি? আমাদের কলেজের মসজিদ। আচ্ছা, কলেজের মসজিদ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যেন সবার আগে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনার কাছে। আর জমিদার বাড়িটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো আজ এইটুকুই। আল্লাহ হাফেজ।